আপনাদের সামনে এমন একজন মানুষকে নিয়ে এসেছি যার সম্পর্কে আপনারা জানতে চান এবং যার অনুপ্রেরণার গল্প আপনাদের টাইম লাইনে ঘুরে বেড়ায়। তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন আমাদের সবার প্রিয় নাসিরউদ্দিন ভাই। নাসিরউদ্দিন ভাই দীর্ঘ বিসিএস যাত্রায় অনেক সফলতা অর্জন করেছেন। তিনি ৪৫তম বিসিএস এ প্রশাসন ক্যাডার সহ ৪৬তম বিসিএস এ পররাষ্ট্র ক্যাডারের সুপারিশপ্রাপ্ত হয়েছেন এবং এছাড়াও আরো ছোট বড় অনেক সরকারি চাকরিতে তিনি সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তার এই দীর্ঘ বিসিএস যাত্রায় তার পিছনের গল্পগুলো আমরা আজকে তুলে ধরার চেষ্টা করি। সবাইকে আসসালামু আলাইকুম। আমি এস এম নাসিরউদ্দিন, ৪৫তম বিসিএস এ প্রশাসন ক্যাডারের সুপারিশপ্রাপ্ত এবং ৪৬তম বিসিএস এ পররাষ্ট্র ক্যাডারের সুপারিশপ্রাপ্ত। আমি বর্তমানে বাংলাদেশ কৃষি ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে কর্মরত আছি। এটুকু আমার আর কি সংক্ষিপ্ত পরিচয়। তো ভাইয়ার কাছে আমার প্রথম প্রশ্ন, ভাইয়া আপনি আপনার এই দীর্ঘ বিসিএস যাত্রায় এত বছর সময় ধরে প্রিপারেশন নিয়েছেন, আপনি কি কখনো ধৈর্য হারিয়ে ফেলেছিলেন? বা আপনি যখন ধৈর্য হারিয়ে ফেলতেন তখন আপনার অনুপ্রেরণা হিসেবে বা মানসিক শক্তি হিসেবে কোনটা কাজ করত? আমি ধৈর্য হারা বলতে আমি প্রথম থেকে যখন চেষ্টা করি ৪১তম বিসিএস থেকে, তো পরপর ৩টা বিসিএস আমি সুপারিশপ্রাপ্ত হইনি, ক্যাডার পাইনি আর কি। ৪৪তম বিসিএস এ যখন আমি ক্যাডার পাইনি তখন খুব হতাশ হয়ে গিয়েছিলাম। তো তখন আমি মোটামুটি এক প্রকার ছেড়েই দিই। তো ৪৪তম বিসিএস এর আগে যখন আমি পড়াশোনার ভিতরে ছিলাম, তো সেই সময়টাতে আমার একটা মোটিভেশন কাজ করতো নিজের থেকে আর কি, যে আমার যে লক্ষ্যে আমি সেটা পৌঁছাতে চাই। তো তার জন্য যেটা করা লাগুক, যে ধরনের স্যাক্রিফাইস করা লাগুক, আমার ব্যক্তিগত লাইফ স্টাইল, এটা এক প্রকার অস্বাভাবিক জীবনযাপন আমি করছি, এটা আমি এখানে বলতে চাই না। তো নিজের থেকে মোটিভেট হইতাম যে আমার এখানে যাইতে হবে, এটা একটা বিষয় ছিল। আর সেই মোটিভেশন নিয়ে পড়াশোনা করেছি। ৪৪তম বিসিএস এ সুপারিশপ্রাপ্ত না হওয়ার পরে ৪৫তম বিসিএস এর ভাইবা এবং ৪৬তম বিসিএস এর লিখিত এবং ভাইবা, এই দুটো আমি এক প্রকার সেরকম কঠিন ভাবে প্রিপারেশন নিইনি অ্যাকচুয়ালি। তবে আগের পড়াশোনা যেটা ছিল সেটা কাজে লেগেছে, এটুকুই আর কি আমার পড়াশোনার মোটিভেশন। ভাইয়া এই পররাষ্ট্র ক্যাডার যে আপনি ৪৬ বিসিএস এ সুপারিশপ্রাপ্ত হয়েছেন, এই পররাষ্ট্র ক্যাডারে কি আপনার প্রথম চয়েস ছিল নাকি এর পিছনে আরো কোনো গল্প আছে? দেখুন, আমার প্রথম থেকে এই পররাষ্ট্র ক্যাডারই পাস চয়েস ছিল আর কি ৪১তম বিসিএস থেকে। তো সর্বশেষ ৪৬তম বিসিএস এ আমার লক্ষ্যটা পূরণ হলো। দীর্ঘদিন ধরে বিসিএস এর প্রিপারেশন নিয়েছেন, সেহেতু আপনার এই দীর্ঘদিনের প্রিপারেশনে আপনি কোন বিষয়গুলোতে পরিবর্তন এনেছিলেন, যে বিষয়গুলো পরিবর্তন আনার ফলে আপনার বিসিএস এ সফলতা এসেছে, এরকম কি কোনো বিষয় আছে? আপনার ধন্যবাদ। এই প্রশ্নটার উত্তরটা আমি এভাবে দিতে চাই, সেটা হলো আমি প্রথম যখন বিসিএস রিটেনে অংশগ্রহণ করি, সেটা এক প্রকার গতানুগতিক ছিল, আমার লেখার ধরনটা বিশেষ করে, কারণ আমার মাস্টার্স এবং ৪১তম রিটেন একই সময় চলতেছিল। তো সেই ক্ষেত্রে আমার লেখার মানটা ভালো হয়, এটা আমি বুঝতে পারি। তো এরপর আমি যেটা করলাম, নোট করা শুরু করলাম আর কি, প্রত্যেকটা সাবজেক্ট প্রত্যেকটা টপিক্স এর উপরে আমি নোট করা শুরু করি। এটা আমার প্রিপারেশনের ক্ষেত্রে এবং লেখার মানের ক্ষেত্রে খুব উপকার করছে আর কি। এটা ছিল সব থেকে বেশি একটা যুগান্তকারী সিদ্ধান্ত আমার কাছে মনে হয়, এটা ক্র্যাক করা। অনেকেই বলে বিসিএস রিটেনে ভালো করতে গেলে তথ্য উপাত্ত ম্যাপ চার্ট এগুলো খুব ভালোভাবে ইউজ করতে হবে। তো আপনি কি কোনো বিশেষ কৌশলে এগুলো ইউজ করতেন নাকি গতানুগতিক ভাবে ইউজ করতেন, বা আপনার নিজস্ব কোনো কৌশল ছিল কি? হ্যাঁ, সেক্ষেত্রে আমি মূলত আমি অঙ্কনে মোটামুটি ভালো ছিলাম আর কি, ছোটবেলা থেকে চেষ্টা করতাম কিছু কিছু অঙ্কন করা যায় কিনা। তো এই সকল বিষয়গুলো আমি নিজ থেকে প্র্যাকটিস করতাম। তো বারবার প্র্যাকটিস করার ফলে বিশেষ করে যেমন মনে করেন দক্ষিণ এশিয়ার ম্যাপ, ইউক্রেন রাশিয়া যুদ্ধ হচ্ছে এটার ম্যাপ, তারপরে ইসরায়েলের এবং প্যালেস্টাইনের ম্যাপ, বাংলাদেশের ম্যাপ, এরকম গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে সেগুলো আমি আয়ত্তে রাখার চেষ্টা করছি এবং আমি প্রাসঙ্গিক ক্ষেত্রে এগুলো পরীক্ষার খাতায় উপস্থাপন করার চেষ্টা করছি, এটুকু। পররাষ্ট্র ক্যাডারের সুপারিশ প্রাপ্তির ক্ষেত্রে ভাইবা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। সো এই ভাইবা বোর্ডে ভালো করার জন্য আপনি বিশেষ কোনো কৌশল গ্রহণ করেছিলেন কিনা? ভেরি গুড কোশ্চেন। তো সেই ক্ষেত্রে আমি যেটা করেছি সেটা হলো, আমি ইংরেজিতে আইএলটিএস কোর্সের যে বিষয়গুলো সেগুলো আমি কমপ্লিট করছিলাম অনেক আগে, যদিও আমি পরীক্ষা দেইনি, এটা একটা বিষয়। তাছাড়া আমি যেটা করেছি সেটা হলো আমি আপনার অন্য একটা ল্যাঙ্গুয়েজ শেখার চেষ্টা করেছি, যেমন স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ। এটা আমি টুকটাক কথা বলতে পারি এবং এটা আমার প্রসেসের মধ্যে আছে। এছাড়া আমি যেটা করতাম সেটা হলো আমি থিঙ্ক ট্যাঙ্ক ওয়েবসাইট, যেটা আমি বারবারই বলি, বিভিন্ন আমার লেখায় উল্লেখ করছি, এই সম্পর্কিত যে ওয়েবসাইট গুলো আছে সেগুলো নিয়মিত পড়তাম এবং এই ভাইবা বোর্ডেও এই বিষয়গুলোকে উল্লেখ করেছিলাম এবং স্যাররা আমাকে এটা খুব পজিটিভলি নিয়েছে।
যে পূর্ববর্তী বিসিএস গুলোতে সুপারিশপ্রাপ্ত হতে পারেন নাই, যেখানে আপনার ভুলগুলো ছিল সেই ভুলগুলো যদি আপনি অ্যাড্রেস করতে পারেন, তাতে আমাদের পরবর্তী প্রজন্মের জন্য এটা উপকার হবে। আপনি একটু তাদের জন্য কিছু টিপস যদি দিতেন তাহলে তাদের জন্য একটু উপকার হয়। ধন্যবাদ। আমি প্রথমত বলবো, আমি খুব এলোমেলো ভাবে লিখতাম, পদ বাঁধা লিখতাম। এটাতে আমি পরিবর্তন নিয়ে আসছিলাম। যেমন আমি নোট করতাম না। নোট করে পড়লে হবে কি, যে আপনার পরীক্ষার হলে ওই রিলেটেড বা ওই রকম ধরনের কমন কোশ্চেন থাকলে খুব সুন্দরভাবে উত্তর করতে পারবেন, এটা একটা বিষয়। তারপরে যেটা হবে, যে একজন মেন্টর থাকা উচিত। আপনার যদি কোনো মেন্টর থাকে, তার দ্বারা আপনি প্রভাবিত হন, তো অনেক পজিটিভ আপনার নিজের মধ্যে পজিটিভ চিন্তা চলে আসে এবং আপনার নিজের মধ্যে মোটিভেশন আপনি পাবেন, এটা একটা দিক। তারপরে যেটা করবেন সেটা হলো যে আপনার নিজের লেখার সমালোচনা, আপনি যে লেখাগুলো লিখতেছেন সেগুলো যে সঠিক হচ্ছে কিনা, এটা আপনি বিভিন্নভাবে যাচাই করতে পারেন, প্রয়োজনে গ্রুপ স্টাডি করতে পারেন। আমি কিন্তু এগুলো করিনি, আমি নিজ থেকে সবকিছু এক্সপ্লোর করতে যাওয়ার কারণে আমার মূলত আমি মনে করি যে সময় বেশি লেগেছে আর কি। তো এই সকল বিষয়ে নজর দিলে আপনারা আশা করি খুব ভালো করতে পারবেন। সর্বশেষ আপনি কোন কথাটি বলতে চান সবার উদ্দেশ্যে? সর্বশেষ কথাটা আসলে আমি এটাই বলতে চাই যে এটা একটি দীর্ঘ যাত্রা। আপনি জানেন না যে আপনার সাফল্য কখন আসবে। অনেক সময় দেখা যায় কি, যে আপনি অনেক ভালো পরীক্ষা দিয়েছেন, অনেক ভালো ভাইবা, অনেক ভালো রিটেন, কিন্তু আপনার ফলাফলটা আশানুরূপ হয়নি। তো সেই ক্ষেত্রে বলবো সবসময় লেগে থাকবেন, নেভার গিভ আপ। সো নাসিরউদ্দিন ভাইয়ের সাথে আমাদের এই যে পরামর্শ সেশনটা আছে, এই সেশনটাতে আশা করি আপনাদের অনেক অজানা তথ্য আপনারা জানতে পেরেছেন, এবং পরবর্তীতে ভাই যদি ফ্রি থাকে তাহলে আমরা ভাইয়ের কাছ থেকে আরো অনেক কিছু জানতে পারবো। এবং আপনাদের যদি কিছু জানার থাকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, তো সেখান থেকে আমরা তার উত্তরগুলো করার চেষ্টা করব। তো ধন্যবাদ সবাইকে আমাদের এই কনভারসেশনটা অনেকক্ষণ ধরে দেখার জন্য।